সকালে বাংলাদেশি 2 ওপেনার থেকে শুরু করে বাকি ব্যাটারদের প্ল্যান কি হওয়া উচিত? যেটা আমরা শেষ বিকেলে করেছি, 12 ওভার আপনি ব্যাটিং করেছেন, খুব বেশি রান কিন্তু করার দরকার ছিল না, বা ওই 12টা ওভার নেগোশিয়েট করা দরকার ছিল। একটা বলের সিম কতক্ষণ থাকে, বলটা নতুন কতক্ষণ থাকে, 25-30 ওভার। রাওয়ালপিন্ডিতে যেই উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে বল পুরনো হয়ে গেলে বাংলাদেশি বোলাররা হয়তো রিভার্স সুইং করতে পারেনি, সেটা আপনি পাকিস্তানি বোলাররা পারবে না ভাবলে কিন্তু ভুল করবেন। তো বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে পাকিস্তানের স্ট্র্যাটেজি ছিল নতুন বলটাকে নেগোশিয়েট করা। প্রথম নতুন বলটা তারা নেগোশিয়েট করতে পারেনি, তবে সেকেন্ড নতুন বলটা কিন্তু তারা নেগোশিয়েট করেছে। ওই কাজটা বাংলাদেশকে আসলে করতে হবে। আমরা জাকিরের কথা বলছিলাম, যেই ধরনের মন মানসিকতা নিয়ে আসলে ব্যাটিং করা দরকার ছিল সেটা ওই সময় তিনি করেছেন। 42 বল তিনি খেলেছেন, মাত্র 11 রান করেছেন, স্ট্রাইক রেট 26, একটা 4 তিনি মেরেছেন। 42 বল মানে হচ্ছে 7 ওভার তিনি একাই ব্যাটিং করেছেন। সাদমান তিনি হয়তো সুযোগ পেতেন না, জয় যদি থাকতেন সেক্ষেত্রে সাদমান কিন্তু একাদশে থাকতেন না। এবং শেষ বিকেলে এই 2 ব্যাটসম্যান যখন যাচ্ছেন তখন কিন্তু মনে হয়েছিল যে তারা তৃপ্তি নিয়ে ফিরছেন। যেই রোলটা তাদেরকে দেওয়া হয়েছিল, যেই কাজটা তাদের করা দরকার ছিল, সেই কাজটা তারা করতে পেরেছেন। হ্যাঁ, শেষ বিকেলটা গুরুত্বপূর্ণ, প্রথম সেশনটাও গুরুত্বপূর্ণ। এই 2 ব্যাটারকে প্রথম সেশনে প্রথম ঘন্টাটা খুব ভালো মতো আসলে নেগোশিয়েট করতে হবে, কারণ আর্লি মুভমেন্ট থাকবে। এখনও বলটা খুব বেশি পুরনো না, মাত্র 12 ওভার পুরনো। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিরা তৃতীয় দিনের সকালে প্রথম ঘন্টাতে কি ধরনের সুইং আদায় করে নিতে পারেন বা কিভাবে ওই 2 ব্যাটসম্যানকে ট্রাবলে ফেলতে পারেন, সেটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে এই ম্যাচের ফলাফল নির্ধারণ। তা তো বটেই। তবে সাদমানের গল্পে একটুখানি আসতে চাই যে তিনি 30টা বল ব্যাট করেছেন, 30টা বলের মধ্যে 12টা রান করেছেন, যেটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উইকেটে ওই সময় 30টা বল থাকা। আর সাদমানের কথা, তিনি প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন, তো তারও কিন্তু একটা কামব্যাকের ম্যাচ বটে। তিনি যদি রান করতে পারেন, আপনি বলছিলেন যে জয় থাকলেন না, যদি জয় ইনজুরিতে থাকতেন হয়তো সাদমানের খেলার ভিতর, তো তিনি যদি ভালো ক্রিকেটটা খেলেন বা ওপেনার হিসেবে তার যে দায়িত্ব সেটা ঠিকঠাকভাবে পালন করতে পারেন, কে জানে হয়তো তার টেস্ট ক্যারিয়ারটা আরেকটু লম্বাই হবে। এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশ যেরকম 113 ওভার বোলিং করেছে, সেখানে সাকিব এবং মেহেদি মিরাজ এই দুজন কিন্তু প্রায় 25 ওভারে বেশি করে বোলিং করেছেন। পাকিস্তানের কিন্তু স্পেশালি স্পিনার নাই। বলটা যখন পুরনো হবে, বলে যখন টার্ন করার একটা সম্ভাবনা তৈরি হবে, বা তৃতীয় দিনের শেষ দিকে গিয়ে যদি উইকেটে কিছুটা ফাটল ধরে, সেটা কাজে লাগানোর মতো বোলার কিন্তু পাকিস্তান দলে নাই। ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু ব্যাটিং করতে হবে টিম বাংলাদেশকে। কারণ সালমান আলী আঘা শেষ 5টা ম্যাচেই দেখা গেছে যে গড়ে 12 ওভার করে বোলিং করেছেন, তবে হি ইজ আ পার্ট টাইমার, হি ইজ আ জেনুইন পার্ট টাইমার, হি ইজ নট আ উইকেট টেকার। সেটা মাথায় রেখে সেই সুযোগটা কাজে লাগানোর মতো চিন্তাভাবনা নিয়েই কিন্তু আসলে বাংলাদেশকে তৃতীয় দিনের ফেস করতে হবে। বিশেষ করে প্রথম ঘন্টাটা, প্রথম সেশনটা সবসময়ের মতোই, যে কোনো টেস্ট ম্যাচের মতোই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ সামারিটা একটু দেখে আসতে চাই। বাংলাদেশ এখন পর্যন্ত 421 রানে পিছিয়ে আছে, 448 রান তুলে 6 উইকেটে ইনিংসে ডিক্লেয়ার করেছিল পাকিস্তান। যদিও মোহাম্মদ রিজওয়ান 171 রানে অপরাজিত ছিলেন, 200 করার সম্ভাবনা তার সামনে ছিল, তবে শেষ বিকেলে বাংলাদেশকে 12 ওভার ব্যাটিং করিয়েছে পাকিস্তান, এবং ওই 12 ওভারে অন্তত একটা দুটো উইকেট তুলে নেওয়ার সুযোগটাই নিতে চেয়েছিলেন শান মাসুদ, সেটা সাদমান ইসলাম বা জাকির হাসানদের কারণে হয়নি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.